তো হাই এভরিওয়ান, আজ শুরু হচ্ছে আমাদের আন্দামান ট্রিপের প্রথম দিন। কলকাতা থেকে সরাসরি আন্দামান। মনটা একদম এক্সাইটমেন্টে ভরা। প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট, আর জানলার বাইরে শুধু মেঘ আর নীল আকাশ। ধীরে ধীরে যখন সমুদ্রটা দেখা গেল তখন বুঝলাম আমরা সত্যিই পৌঁছে গেছি আমাদের সেই স্বপ্নের দ্বীপে। তো পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেই মনটা একদম ফ্রেশ আর আলাদা একটা ভাইবসে ভরে গেল। এখানে একটা আলাদাই শান্তি আছে শহরের কোলাহল থেকে। এয়ারপোর্ট থেকে প্রায় 15 থেকে 20 মিনিটে হোটেলে পৌঁছে গেলাম। রুমে ঢুকে প্রথম কাজ একটু ফ্রেশ হওয়া, তারপর লাঞ্চ। কিন্তু রুমে ঢুকে ফ্রেশ হওয়ার পরেও রুমটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম আর কি। সামনের ব্যালকনি থেকে যা ভিউ পাচ্ছিলাম সেটা সত্যিই অসাধারণ। শহরের এই কোলাহল থেকে দূরে চারিদিকে সবুজের মধ্যে থাকার একটা আলাদাই অনুভূতি আছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চ ছিল একদম সিম্পল অ্যান্ড ফ্রেশ, ভাত, ডাল, চিকেন, একদম অথেন্টিক আর বাঙালিয়ানার ছোঁয়ায়। তারপরই লাঞ্চ সেরে আমরা যেখানে যাই সেটাই আসল সেলুলার জেল। 1986 সালে ব্রিটিশরা এই জেলটা তৈরি করে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের একেবারে একটা ছোট ছোট সেলে বন্দি করে রাখা হতো, তাই এর নাম সেলুলার জেল। প্রতিটা সেল এতটাই ছোট যে একজন মানুষ কষ্ট করে দাঁড়াতে পারত, ভাবলেই গা শিউরে ওঠে। তো সেলুলার জেলে ঢুকতে প্রথমেই পড়বে একটা মিউজিয়াম, যেখানে সেখানকার সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত জিনিস, জামা কাপড় থেকে আরও বহু জিনিস সেখানে সংরক্ষিত করা আছে। আর মিউজিয়াম থেকে বেরিয়ে এই যে জায়গাটা চোখে পড়ছে, এখানেই সন্ধ্যাবেলা লাইট শো হয়। লাইট শোটা প্রত্যেকেরই দেখা খুব জরুরি, কারণ ওই লাইট শোর মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে ওই সময় সেলুলার জেলে অ্যাকচুয়ালি কী হতো, কী অত্যাচার আমাদের বিপ্লবীদের উপর করা হতো, সেটা ওই লাইট শোর মাধ্যমেই দেখা যাবে। এবং পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা সেই সময়কারই গাছ। অর্থাৎ বলা যায় যে এই গাছটি সেখানকার ঘটে যাওয়ার সমস্ত ইতিহাসের, নির্মম ইতিহাসের সাক্ষী। একটু ভালো করে দেখলেই দেখা যায় যে জেলের এই দেওয়াল থেকে এই দেওয়ালের জিনিসটা, ভিশনটা পুরোটাই উল্টো। মানে এই দেওয়ালের যদি দরজা এপারে থাকে তো ওই দেওয়ালের পিছন এপারে ওই জেলের। তার কারণ যাতে এই পারের বিপ্লবীদের সাথে ওই পারের বিপ্লবীদের কোনো রকম কমিউনিকেশন। এই জায়গাটা হলো লাস্ট রিচুয়ালস, অর্থাৎ ফাঁসি দেওয়ার আগের মুহূর্তে কিছু রিচুয়ালস থাকে, সেগুলো করার জায়গা। এবার আসি আমরা ফাঁসি। সবার মতো আমিও খুব কৌতূহলের সাথেই মাথাটা বাড়িয়ে দেখলাম এই ভয়ঙ্কর দৃশ্যটা, যেখানে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হতো। এবং শুধু তাই না, ফাঁসি দেওয়ার পরে আরও পিছন থেকে আর একটা ছোট্ট মতো ঘর আছে, যেখান থেকে এরকম নিচে নেমে গেলে গা শিউরে ওঠার মতো দৃশ্য চোখে পড়তো। যেটা হচ্ছে এই জায়গাটা, উপর থেকে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের পা দুটো এখানে ঝুলে পড়তো। মানে কি ভয়ঙ্কর দৃশ্য, সেটা ওখানে না দাঁড়ালে ওই জায়গাটার সত্যি বোঝা যায় না, ফিল করা যায় না। এবার ওখান থেকে বেরিয়ে আসি আমরা জেলগুলোর উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যা দেখলাম, তো সেখানকার দৃশ্যটা ছিল ঠিক এইরকম। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে আর আমরা ওই সেলুলার জেলের মধ্যে। তো আরও কিছু দূর গিয়ে একটা সিঁড়ি চোখে পড়লো। সিঁড়ি থেকে উঠতেই দেখলাম এটা আমাদের একদম সেলুলার জেলের টপে। তো এখান থেকে আইল্যান্ডটা প্রায় পরিষ্কার দেখা যায়। দূরে পাহাড়, ছোট ছোট সমুদ্র, প্রায় সব মিলিয়ে প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য লাগছিল। এবার আসি সেলুলার জেলের এই মাথাটা। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে সাইডের এই পাঁচিলগুলো কিন্তু খুব একটা বড় ছিল না। মানে বিপ্লবীরা চাইলে অনায়াসেই এই পাঁচিল টপকে চলে যেতে পারতো, কিন্তু পালিয়ে যেতই বা কোথায়? চারিদিকে সমুদ্র। যদি সমুদ্র ক্রস করে সামনের আইল্যান্ডে যেত তো সেখানকার আদিবাসীরাই তাদেরকে মেরে দিত। তো এই জন্যেই ব্রিটিশরা এইভাবে পাঁচিলটা তৈরি করে রেখেছিল, কারণ তারা জানতো তারা কোনোভাবেই পালাতে পারবে না। আসি বিপ্লবীদের সেই লিস্ট। উত্তরপ্রদেশ, বাংলা সহ আমাদের দেশের অন্যান্য নানান স্টেট থেকে যে সমস্ত বিপ্লবীদের এই জেলে আনা হতো, তাদের একটা নাম এবং সাল সহ এখানে লিস্ট করে রাখা আছে। এবং সব শেষে পেরিয়ে পাশে এই যেটা দেখা যাচ্ছে, এটা হলো সেটা যেখানে বিপ্লবীদেরকে উল্টো করে রেখে দিয়ে তাদেরকে পিছনে চাবুকের বাড়ি মারা হতো। মানে কতটা নির্মম অত্যাচার সহ্য করেছিল সেই সময়কার বিপ্লবীরা শুধুমাত্র আমাদের দেশকে স্বাধীন করার জন্য। শুধু তাই না, এছাড়াও তাদেরকে হাত দিয়ে নারকেল ছাড়াতে হতো, এবং নারকেলের যে শ্বাসটা সেটাও তাদেরকে হাত দিয়ে বের করে আবার এভাবে পিষে নারকেলের তেল বার করা হতো। এবং এগুলোর জন্য কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ জলও পেত না। খাবার দাবারও ছিল প্রচণ্ড হাইজেনিক। কখনো কখনো তো এই দ্বীপেরই নানান ধরনের পোকামাকড় তাদেরকে রান্না করে খাইয়ে দেওয়া হতো, এবং অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে তাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হতো। এবং এর সিকিভাগও আমাদের দেশের মানুষ জানতেও পারতো না, কারণ এটা ছিল আমাদের দেশ থেকে প্রায় অনেকটাই। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের মানুষ সমুদ্র তখন পার হতেও চাইতো না। তারা সমুদ্রকে কালাপানি বলতো। তারা সবসময় মা গঙ্গার সান্নিধ্যেই থাকতে চাইতো। আর এই সুযোগটারই সদ্ব্যবহার করেছিল ব্রিটিশরা। তাই জন্যই ভারতবর্ষ থেকে এত কিলোমিটার দূরে এই একটা ছোট্ট নির্জন আইল্যান্ডে ভারতীয় বিপ্লবীদেরকে দিয়েই এই জেলটা নির্মাণ করেছিল। তো সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, পুরো জায়গাটা যেন আরও গম্ভীর হয়ে উঠছিল। একটা অদ্ভুত অনুভূতি, গর্ব আর কষ্ট দুটোই প্রায় একসাথেই হচ্ছিল। তো যাই হোক, এটাই ছিল আমাদের আন্দামান ট্রিপের ডে 1 ব্লগ। সবার কেমন লাগলো জানিও, আর অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।